আপনারা সব সময় কোন জায়গার কোন বাজারে মূল্য বাড়লো এটা নিউজ করেন, তো মাঝে মাঝে দু একটা নিউজ করে সবাই একটু সারপ্রাইজ করবেন যে কোন কাঁচা বাজারে কাঁচামরিচের দাম সবচেয়ে কম, এটাও কিন্তু নিউজ হইতে পারে। এটা নিউজ না হওয়ার কোনো কারণ নাই। আপনারা গুগল ম্যাপে যদি দেখেন যে এইখান থেকে উত্তরা শর্টেস্ট রুট কোনটা, এটা দেখা দেয়। তা আপনারা যদি এটা নিউজ করেন, যেমন সোয়ারি ঘাটে তাজা মাছ পাওয়া যায়, মানুষ কিন্তু 2 ঘন্টা ড্রাইভ করে যায়। তো আপনারা যদি এই বাড়ার সাথে সাথে কোথায় আলুর দাম কম পাওয়া যায়, কোন বাজারে ভালো দামে মুরগি পাওয়া যায়, কোন বাজারে সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পাওয়া যায়, এগুলা নিয়েও মাঝে মাঝে নিউজ করবেন। আমি মনে করি যে এগুলা যারা ক্রেতা তাদেরকে আকৃষ্ট করবে যে হ্যাঁ ওই বাজারটা একটু কষ্ট হলেও গেলে ওইখানে আমরা একটু সাশ্রয়ী মূল্যে আমরা জিনিস পাবো। আমি জানি যে নেগেটিভ নিউজটার আমাদের দেশের অ্যাপিটাইটও বেশি। এক সময় তো ক্রাইম বিড এত পপুলার ছিল, মানে একটা পত্রিকার একটা অংশই ছিল। এখন ক্রাইম বিডের আগের মতো দেখি না, বাট এক সময় যখন পত্রিকার ছোটবেলায় যখন দেখছি তখন ক্রাইম বিডটা খুব ইম্পর্টেন্ট ছিল। কোথায় হত্যা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে। দেশের হয়তো অবস্থা ভালো হওয়ার কারণে ক্রাইম রিপোর্টারদের একটু দুঃসময় চলতেছে আর কি। এখন মানে সচিবালয়ের বাড়ি ইয়েটা বেশি, ক্রাইম বিডের আগের মতো আমি ওইভাবেই দেখি না। তো আমি মনে করি যে এটাও একটা পজিটিভ জিনিস, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, সেই সাথে কিছুটা আমাদের ভোক্তারা যেন উপকৃত হয়, এইটা করলে আমাদের জন্য ভালো। এবং আমাদের যে ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটিগুলি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব। এই যে কোনো সাংবাদিকতায় একটা নর্মস কিন্তু আছে যে একটা রিপোর্ট পেলেন, করার আগে অন্তত পক্ষে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো আজকে অনেকগুলি বক্তব্য দিলাম, এখন এতগুলা ক্যামেরা, এতগুলা মাইক, কথার কোনো একটা অংশ নিয়ে হয়তো আপনারা লিড করে ফেলেন। এর আগেও একটা হয়েছে, আমি এর আগেও বলেছি আর কি, যে একজনকে আমি বললাম যে মানে ইকোনমিক একটা ফোরামের মধ্যে কথা বলতেছি যে ইনফ্লেশন কেন হয়। ইনফ্লেশনের ক্লাসিক ডেফিনেশন হলো ইনফ্লেশনের যে বাজারে যদি পণ্যের চেয়ে অর্থের সরবরাহ বেশি থাকে তাহলে ইনফ্লেশন হয়। এই কথাটা বলাতে উনি বলল যে আমি নাকি বলছি মানুষের পকেট ভর্তি টাকা। তো এখন এইটা নিয়ে তো দেখলাম যে সিনিয়র সাংবাদিকরাও আবার এটার একটা ফলো আপ নিউজ করে ফেললো যে যারাই এই মন্ত্রীর চেয়ারে বসে তারা এরকম মানে শৌখিন বক্তব্য এগুলা বলে। তো আমরাও কিন্তু খুব সাধারণ মানুষের সাথে চলি। আমার যে এলাকা, সেই এলাকাটা জানেন যে নাগরপুর এবং দেলদুয়ার, ধলেশ্বরী এবং যমুনা বিধৌত একটা এলাকা। আমি ওইখানে বাজারে যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি। আমি একেবারে তৃণমূলের বাজারের দোকানদার থেকে আরম্ভ করে শ্রমিক, এমন কোনো শ্রেণী নাই, শিক্ষক যার সাথে আমি সরাসরি আমার ফোনে যোগাযোগ নাই, তারাও কিন্তু তাদের কথা বলে। তবে একটা জিনিস আপনারা মানবেন কিনা আমি জানি না, সেটা আপনাদের একান্তই মানে যে আমার নানা একজন শিক্ষক ছিলেন। ছোটবেলায় যখন দেখছি তার হাত ধরে আমি প্রাইমারি স্কুলে যেতাম আমার ওনাদের সময় ওনারা মাত্র 120 টাকা বেতন পাইত। এখন একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের শুরুর বেতন 17,500 টাকার উপর। এবং এবার শুনলাম যে একজন আইসা বলল, আমার এক রাজনৈতিক নেতা, যে নেতা আমার তখন চিন্তা নাই। আমি বললাম যে কি হয়েছে? বলে যে বোনাস সহ, মানে বউ হইল শিক্ষিকা, নিজে কিছু করে না রাজনীতি ছাড়া, তো বউ শিক্ষিকা যেবার 50,000 টাকা পাইছে। তো একজন প্রাথমিক শিক্ষক যদি গ্রামের 50,000 টাকা পায়, নিজের বাড়িতে থেকে বাড়ির পাশে স্কুলে পড়ে, সে কিন্তু আর নিম্নবিত্ত নাই। আমাদের ওইখানে শিক্ষক সমিতিরা আছে, তারা বলে যে আপনার যদি কোনো মিটিং মিছিলে যেতে হয় আমরাই কিন্তু যেতে পারবো, আমরাই 400-500 মোটরসাইকেল, আমার নাগরপুরে 2-4-5টা মোটরসাইকেল ছিল, এখন 400-500 মোটরসাইকেল কিন্তু শিক্ষকরাই চালায়। আগে শিক্ষকরা পায়ে হেঁটে চলতো অথবা সাইকেল। আমি টিপ্পনি কাটার জন্য বলতেছি না, আমি একটা মানে কম্প্যারিজন, বাস্তব কম্প্যারিজনটা করার জন্য। সবার মানুষের কাছে কিন্তু টাকা আছে। আর একটা জিনিস, আমাদের এই জিনিস আমরা উল্লেখ করি না, আমাদের 2 বিলিয়ন করে লাস্ট 3 মাসে কিন্তু রেমিটেন্স ইনকাম এসেছে, এবং যেটা পয়েন্ট টু পয়েন্ট 38% গত বছরের এই সময়ের চেয়ে বেশি, 38% বেশি। এবং এই পুরো $2 বিলিয়ন কিন্তু একেবারে গ্রামের ইকোনমিতে যে হিট করে। টাকাটা আসে, শহরে আসে না, রেমিটেন্সটা কোনো ব্যাংকে আসে না, রেমিটেন্সটা গ্রামে চলে যায়। তো গ্রামের ওই সাধারণ মানুষের কিন্তু পারচেজিং পাওয়ার এটার কারণেও বাড়ে।
গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের ফিক্সড ইনকামের লোকের চেয়ে ভালো আছে। যারা অটো চালায় গ্রামে তারাও কিন্তু সকালবেলা একটা গরু বা একটা ছাগল পালে, আবার অটো চালায় এসে বিকালবেলা একটু খেতে যায়, ক্ষেতের শস্য দেখতে। তো তাদের কিন্তু মাল্টিপল ইকোনমিক অ্যাক্টিভিটি আছে। আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেসড লোকগুলি। তাদের জন্যই কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি, ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কিনা আগামীতে। আমরা টিসিবির পণ্য কিন্তু আপনাদের সচিবালয়েও আমাদের এখানে থাকে, সেখানে আমরা দেই এবং প্রয়োজনে আপনাদের এখানেও আমরা একটা সেন্টার করে দিতে পারবো, সাব সেন্টার, যাতে আপনাদের যারা একেবারেই একটু টাইট বাজেটে চলতে হয় তারাও যেন এই পণ্যগুলি, বিকজ এই পণ্যগুলির মান অত্যন্ত ভালো এবং তেল সবারই লাগে, ডাল সবারই লাগে, চিনি সবারই কিন্তু লাগে, চাল যেটা দেই সেটাও কিন্তু আমাদের খুব ভালো মানের আমরা চাল দিচ্ছি, রমজানে আমরা খেজুর দিয়েছি, ছোলা দিয়েছি। সো এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের সবারই লাগে। তো আমরা ইনশাল্লাহ এগুলা করতে পারবো। লাস্ট যেটা বলে শেষ করব, আমি ব্যবসা করতাম, রাজনীতিতে যোগদান করার পরে থেকে ব্যবসা করি না। তো আমি আপনাদের যে আছে চুক্তিটা আছে, আমি আমার এপিএস এখানে আছে, তাকে দিয়ে দিবেন। আমাদের যারা কোম্পানিতে যারা কাজ করেন তাদেরকে দিয়ে আমরা দেখে এটা কিভাবে সহজ করা যায় আপনাদের জন্য, সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর কি। তো আমি আবারও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। অন্তত আমার মন্ত্রণালয়ের 4 মাসের কথাগুলি এইভাবে আসলে বলার সুযোগ আসলেই হয় না, এটা সত্যি কথা। সবাই শুধু প্রশ্ন করে আর উত্তর খুঁজে, বাট আমার মতো করে আমি কি করতেছি এটা হয়তো বলার একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি ভুল ত্রুটি মানুষের হয়, আমি মানুষ, শয়তান না যে ভুল ত্রুটি হবে না। আপনারা সংশোধন করে দিবেন। আপনারা যেভাবে শুরু থেকে আমার সাথে আছেন, আপনাদের সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে আমার মতো একেবারে একজন নবীন রাজনীতিক কর্মীকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বে একসময় তোফায়েল আহমেদ সাহেব ছিল, আমাদের সেক্রেটারি জেনারেল জলিল সাহেব ছিল, এরকম সিনিয়র মানুষজন ছিল, কর্নেল ফারুক সাহেব ছিল, এর আগে টিপু মুন্সি ছিল। তো প্রত্যেকেই কিন্তু মানে অত্যন্ত সিনিয়র মানুষ। আমি অত্যন্ত রাজনৈতিক কর্মী হিসাবে একেবারেই নবীন কর্মী। আমি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পর্যায়ের মানে জেলা পর্যায়ের একজন নেতা, কেন্দ্রীয় কোনো নেতা না। তো তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে এত বড় একটা আস্থা রেখেছেন। আমি শতভাগ সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ যে দায়িত্ব উনি দিয়েছেন সেটা আমি সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।